75-এর পর আওয়ামী লীগ বাংলাদেশে ব্যাক করেছিল 21 বছর পরে। সুতরাং এই 24 সালে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এবং গত 15 বছর যে দমন পীড়ন নির্যাতন চালিয়েছে, ফলে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে যদি ব্যাক করতে হয় তাহলে আরও মিনিমাম 42 বছর অপেক্ষা করতে হবে। আর আওয়ামী লীগের প্রশ্নে আমাদের ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল এক এবং ঐক্য। সুতরাং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর কোনোভাবেই স্পেস দেওয়া যাবে না। কিশোরগঞ্জের আন্দোলনটা যদি বলি একেবারে আলাদা করে, তাহলে আমি বলবো যে এটা আন্দোলনটা একেবারে ছাত্র অধিকার পরিষদ এককভাবে শুরু করে। আমরা 2018 সালে সর্বপ্রথম এই কোটা সংস্কার আন্দোলনটি করি, যে আন্দোলনের মূলত লক্ষ্য ছিল যে চাকরিতে বিদ্যমান 56% কোটা প্রথার বিলুপ করা এবং যে মেধার ভিত্তিতে চাকরি দেওয়া। সেই আন্দোলনের 9 মাস আন্দোলনের মুখে শেখ হাসিনা সর্বপ্রথম নত স্বীকার করতে বাধ্য, এবং সেই আন্দোলনের মুখে শেখ হাসিনা বলেছিল যে যেহেতু ছাত্র জনতা আন্দোলন কোটা চায় না, সে কোটা থাকবে না। তো সেই আন্দোলনের এক সময় আপনারা সফল হই, কিন্তু সে আন্দোলন সফল হওয়ার 2 বছর পর 2024 সালের 5ই জুন শেখ হাসিনা সরকার আদালতের গায়ে বন্দুক রেখে সেই কোটাকে আবার পুনর্বহালের একটি পাইতারা করে, এবং সেই এই যে পাইতারার পরিপ্রেক্ষিতে আমরা সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আন্দোলন করি ওই দিন রাতে 5ই জুন রাতে। তো সেখান থেকে আমাদের দাবি ছিল যে 18 সালে কোটা সংস্কার আন্দোলন যে পরিপত্র সেটা পুনর্বহাল করতে হবে। বুকিং দিন সিটি কনভেনশন হল, আলমগীর হোসেন সিটি, গাইটাল, কিশোরগঞ্জ। পরবর্তীতে যখন দেখি যে মানে মাত্রাতিরিক্ত দমন পীড়ন, তখন মনে হয় যে আন্দোলনটা আসলে শুধু কোটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। বিশেষ করে আপনারা জানেন যে 18 জুলাই বা 19 জুলাই যে আন্দোলন যে ভয়াবহতা, বিশেষ করে আমি তখন এই আন্দোলনের নেতৃত্বে ছিলাম, বিশেষ করে যাত্রাবাড়ি এবং কাজদা এলাকায়। তখন আমার মনে হচ্ছিল, বিশেষ করে আমাদের মনে হচ্ছে যে আন্দোলনটাকে যদি আমরা কোনোভাবেই সরকার পতনের দিকে নিয়ে যেতে না পারি বা এই শেখ হাসিনার পতন না হয়, তাহলে আমরা যারা রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছি, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছি, তাদের কিন্তু ভবিষ্যৎ অনেকটা অনিশ্চিত এবং আমাদের বাকি জীবন হয়তো কারাগারে থাকা লাগতে পারে বা অনেককেই গুমের শিকার হওয়া লাগবে। সেই জায়গা থেকে আমাদের শুরু থেকে কনসার্ন ছিল, বিশেষ করে আমরা গণ অধিকার পরিষদ সর্বপ্রথম রাজনৈতিক দল হিসেবে বিপি নুরুল হক নূর সর্বপ্রথম রাজনৈতিক দলের নেতা হিসেবে সেই আন্দোলনকে সমর্থন জানিয়েছিল এবং বলছিল যে এই আন্দোলনকে অবশ্যই আমাদেরকে সরকার পতনের দিকে ধাবিত করতে হবে এবং সরকার পতনের দিকে নিয়ে যেতে হবে। সেই জায়গা থেকে আমরা স্বতঃস্ফূর্তভাবে সারা দেশে, আপনি যদি দেখেন এই আন্দোলনের শুরুর দিকে, বিশেষ করে যখন আন্দোলনটা শুরু হয় ছাত্রদের যে আন্দোলনটা, সারা দেশে, ঢাকা নয় শুধু, প্রত্যেকটা জেলা এবং মহানগরে দেখবেন ছাত্র অধিকার পরিষদের নেতারাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। ফলে এই আন্দোলনটা শুরু থেকে আমাদের একটা অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। পরবর্তী সময় আমরা দেখেছি, বিশেষ করে 19 জুলাই আমাদের দলের যিনি সভাপতি নুরুল হক নূরকে আটক করে র্যাব তুলে নিয়ে যায়। তার আগে সেদিন রাতে তিনি আমার সাথে কথা হয়েছিল এবং আমাদের সিনিয়র নেতাদেরকে তিনি ফোন করছেন, যেহেতু তখন ইন্টারনেট সংযোগ ছিল না। তখন তিনি জানিয়েছিলেন যে এই আন্দোলনকে অবশ্যই জনসম্পৃক্ত করতে এবং এই আন্দোলনকে আরও বেশি ছড়িয়ে দিতে হবে, যাতে করে এই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করা যায়। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এবং সেদিন রাতে আমাদের দলের যিনি সভাপতি নুরুল হক নূর তিনি আটক হয়েছিলেন। তারপর থেকে আমরা আমাদের জায়গা থেকে নির্দেশনা দিয়ে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদ, আমাদের গণ অধিকার পরিষদের সারা দেশের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। একসময় আন্দোলনটাকে আসলে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে কারফিউ জারি করার মধ্য দিয়ে আন্দোলনটাকে অনেকটা স্তীমিত করে দেওয়া হয়েছে এবং নানাভাবে দমন পীড়ন, বিশেষ করে সরকার বিরোধী যারা ছিল তাদেরকে ব্যাপক হারে ধরপাকড় শুরু করে। তো একটা সময় মনে হচ্ছে যে আসলে আন্দোলনটা অনেকটা ব্যর্থ হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমি 24 জুলাই আমি আসলে আন্দোলনটা অনেকটা আমি কিছুটা আপনার অনেকটা হতাশে আমি আমার বাসায় ফিরে আসি। তার পরবর্তীতে আমি 2 দিন বাসায় থাকার পর 24 জুলাই প্রায় রাতে 1টার পর আমাকে আমার বাসা থেকে নারায়ণগঞ্জ থেকে র্যাব তুলে নিয়ে যায়। তারপর সেখানে আমাকে 2 দিন ব্যাপক নির্যাতন করা এবং আমি র্যাবের যে আয়নাগর আমরা যেটা এখন দেখি, কিন্তু তখন তো এটা জানতাম এটা আয়নাগর কিনা, কিন্তু গণঅভ্যুত্থানের পর যখন আমরা আয়নাগর দেখেছি তখন মনে হচ্ছে যে আমরা যেটাতে ছিলাম সেটাও, আমি যেটাতে ছিলাম সেটা আয়নাগর, একেবারে একটা বদ্ধঘর যেখানে আসলে বাইরে আলো বাতাস কিছু আসার মতো এরকম সুযোগ ছিল না। তো সেই জায়গা থেকে এরকম একটা বদ্ধ করে আমাকে রাখা হয়েছিল, সেখানে ব্যাপক নির্যাতন মানসিক এবং শারীরিক। এবং তারা বারবার আমাকে একটা জিনিস বলার চেষ্টা করছে, এই আন্দোলনে জামাত শিবিরের সম্পৃক্ততা রয়েছে, এই আন্দোলনে বিএনপি সম্পৃক্ততা রয়েছে এবং বিএনপি এবং জামাত শিবির আন্দোলনকে ফান্ডিং করছে এবং ফান্ডিংয়ের মধ্য দিয়ে ছাত্ররা এই আন্দোলন করতেছে এবং আমি যেটা স্বীকার করি, কিন্তু তারা নানাভাবে আমাকে জবাব দিয়ে নেওয়ার চেষ্টা করলে আমি এই বিষয়গুলো অ্যাভয়েড করার চেষ্টা করি। তারপর অনেকটা তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে তারা আমাকে ব্যাপক নির্যাতন করে। পরবর্তীতে আমি কারাগারে ছিলাম। যখন আসলে কারাগারে ছিলাম তখন আসলে কারাগারে থাকলে অনেকটা নিরাপদ, কিন্তু আমার মনে হচ্ছে যে আসলে আমি কারাগারে আছি নিরাপদ, কিন্তু আমার যারা সহযোদ্ধা ভাই বন্ধুরা যারা রাজপথে আন্দোলন করছে তাদের কী অবস্থা। আমরা যদিও ভিতর থেকে বাইরের আপডেট অনেকটা পাচ্ছিলাম, কারণ প্রতিদিনই কোনো না কোনো লোকজন জেলে যাচ্ছিল, ফলে তাদের কাছ থেকে বাইরের আপডেট কিংবা কারারক্ষী যারা ছিল তাদের কাছ থেকে আপডেট পেতাম। তো এভাবে চলছিল দিন। পর আমি যখন জেলে যাই তখন আমি জানতে পারি যে আমাকে 8 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, কিন্তু আমাকে রিমান্ড চাওয়া হইলেও যেহেতু বাইরের পরিস্থিতি অনেকটা ভয়াবহ ছিল, আমাকে নেওয়ার মতো পরিস্থিতি ছিল না, ফলে আমাকে রিমান্ড শুনানিও করতে পারে না আর তারা রিমান্ড নিতে পারে না, কারণ বাইরের অবস্থা অনেকটা সরকারের নিয়ন্ত্রণে বা প্রশাসনের নিয়ন্ত্রণে ছিল না। তো সেই জায়গা থেকে কারাগারে ছিলাম। সবশেষ বিশেষ করে যে 5 আগস্টের কথা যদি বলি,
আমি যেভাবে আসলে এই শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবরটা শুনতে পাই, তো ওই দিনটা আমি আসলে দুপুরে নামাজ পড়ে আমি খাওয়া দাওয়া করে আমি ঘুমাচ্ছিলাম। তো 3টার দিকে হয় অনেক চিল্লাচিল্লি শুনে নিচ্ছে। তো অনেকে আমার কাছে আসছিল, বিশেষ করে ওই এলাকায় মানে ওই ব্লকে আমি সবচেয়ে রাজনৈতিকভাবে সিনিয়র। তো আমার কাছে আসছিল, তো আসলে আমি কোনো কিছু জানি কিনা, যাতে বাইরে এরকম ঘটনা ঘটতেছে, যা বলতে অনেকে শেখ হাসিনা পালিয়ে। তো আসলে আমি তো কোনো কিছু জানি না। আমি ঘুমন্ত অবস্থায় সেখান থেকে উঠে তারপর নিচে যাওয়ার পর দিকে এত মানে ভয়াবহ অবস্থা, মানে নিচে ভিতরে চিল্লাচিল্লি হয়ে গেল। তো সবাই বলা বলি শুরু করছিল যে আসলে শেখ হাসিনা পালিয়ে গেছে। তো আসলে আপনারা যারা দর্শক তারা হয়তো অনেকে জানে না যে কারাগারে সবচেয়ে বেশি গুজব ছড়ায়, কারণ ওইখানে আসলে বাইরের তথ্য যাওয়ার সম্ভাবনা খুব কম। ফলে কেউ যদি একটা কথা ছড়ায় তাহলে সেটাই সবাই এটাকে বিশ্বাস করে না, বা এই গুজবটা সহজে অনেক বেশি মানে ছড়িয়ে যায়। তো আমারও শুরুতে মনে হচ্ছে আসলে একটা গুজবের মতো হতে পারে, কিন্তু একটা জিনিস আমার মনে হয়েছিল যে আমরা যখন ভিতরে ছিলাম, তো সেই জায়গা থেকে আমি যখন বিল্ডিংয়ের 6 তলায় বা 7 তলায় ছিলাম, তখন আমরা দেখেছিলাম বাইরে মেন রাস্তায় দেখলাম যে আপনার লোকজন চিল্লাচিল্লি করতেছিল, মানে জাতীয় পতাকা নিয়ে মিছিল করছিল। তখন মনে হয়েছিল যে আসলে কিছু একটা হয়েছে, বাট কী হয়েছে সেটা আসলে আমি তখনও নিশ্চিত না। তো ওই দিনটা দুপুরের মানে 4টার দিকে সাধারণত আপনারা জানেন যারা কারাগারে গেছেন বা কারাগারে ছিলেন, কারাগারে সাধারণত 5টা পর্যন্ত লক আপ খোলা থাকে, মানে 5টা পর্যন্ত মানুষ ওপেনলি ঘোরাফেরা করতে পারে, 5টার পর সেই লক আপ বন্ধ করে দিই। কিন্তু ওই দিন পরিস্থিতি এত খারাপ ছিল যে তারা প্রায় 3:45টার দিকে লক আপ বন্ধ করে দেয়, কারণ কারাগারের অবস্থা অনেক বেশি মানে আনস্টেবল হয়ে গেছিলো, মানে তারা নিয়ন্ত্রণ নিতে পারতেছিল না, এরকম অবস্থা। তো 4:45টার দিকে তখন লক আপ করে দেয়। তো আসলে এরকম তাড়াতাড়ি লক আপ করে দেওয়া, তো আমরা সবাই যার যার ওয়ার্ডে চলে যাওয়ার পরে আমরা আসলে আমি যারা ছিলাম আমাদের সাথে তাদের সাথে আলোচনা করলাম কী হয়েছে যে আসলে এরকম অবস্থা, আসলে কি হাসিনার পতন হয়েছে। তারপরে কোনো আসলে অথেন্টিক কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। তো সন্ধ্যার দিকে সেদিন আমি প্রথমবার মানে কারা কর্তৃপক্ষ অ্যানাউন্সমেন্ট দেয় যে আসলে আগামীকালকে থেকে আপনার কারাগারে যে সাক্ষাৎ এবং বাইরে যে যোগাযোগ এগুলো করতে পারবেন। তো আপনার যে জানার জ্ঞাতার্থে বলি যে আমাদের যখন ওই সময়টা আপনার কারাগারের ভিতরে তখন নামাজ পড়ার সুযোগ ছিল না, বিশেষ করে জামাত করার সুযোগ ছিল না, একসাথে সুযোগ ছিল না। তো তখনই ফার্স্ট আমরা মানে উনি ঘোষণা দেয় যে কালকে থেকে এটা শুরু, কিন্তু তখনও সে বলে না যাতে হাসিনা পালিয়ে গেছে। তো আমরা একটা দ্বিধান্তের মধ্যে আসলে কী করছে। তো রাতে যখন আমি ঘুমানোর আগে আমার পরিচিত একজন কারারক্ষী ছিল, তার মাধ্যমে আমি সর্বপ্রথম শুনতে পাই যে তিনি এসে আমাকে বলছিল যে ভাই শেখ হাসিনা তো পালিয়ে গেছে। তখন আমি নিশ্চিত হই যে শেখ হাসিনা পালিয়ে গেছে। তো উনি বললেন রাতে আমি যতটুকু বাইরে শুনে আসলাম কালকে সবাইকে ছেড়ে দিবে। তো তখন কিছুটা আশ্বস্ত হই। পরবর্তীতে পরের দিন সকাল 7টার দিকে, মানে 7টা না, ভোরবেলাতে সব মানুষ রাস্তায় মানে একদম মানে কী বলে আপনার কারাগারের যে নিচে মাঠ সেখানে নেমে আসে। তখন মানে প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারছিল না, বা তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে না, তারা কিছুটা ভয় ছিল। পরবর্তীতে 7টার দিকে খুব সম্ভবত আপনার কারাগারের যে মাইকিং সেখানে অ্যানাউন্সমেন্ট করা হয় যে আপনারা দয়া করে বিশৃঙ্খলা করবেন, আপনারা যারা রাজনৈতিক বন্দী ছিলেন আমরা আপনাদেরকে আজকে খুব দ্রুত সময়ের ভিতর ছেড়ে দেবো, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, সুতরাং আপনারা আমাদেরকে সহায় ধরুন। তখন আমি শুনতে পারি যে আসলে শেখ হাসিনা পালিয়ে গেছে। পরে ওই দিনে আমি 6 তারিখে দুপুরবেলা কারাগার থেকে মুক্তি পাই। দেখেন আপনারা জানেন যে শুধু কিশোরগঞ্জ যেহেতু আমার নিজ জেলা, এখানে আমার আলাদা একটা কমিউনিকেশন ছিল। বিশেষ করে আপনারা জানেন যে কিশোরগঞ্জে যারা আন্দোলন করেছে, আপনি যদি যারা সাংবাদিক ছিল বা যারা সচেতন, তারা শুরুর দিকে যদি আন্দোলন দেখে আমাদের 4-5 জন ছাত্র অধিকার পরিষদের নেতারা কিন্তু ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল। পরবর্তীতে আস্তে আস্তে এখানে ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন, অন্যান্য অনেক সংগঠন লোকজন সম্পৃক্ত, কিন্তু শুরুটা কিন্তু ছাত্র অধিকার। আমরা আমাদের জায়গা থেকে আমাদের যারা এখানে ছিল, বিশেষ করে অভি চৌধুরী এবং উজ্জ্বল, তাদেরকে আমাদের জায়গা থেকে, বিশেষ করে আমি আমার জায়গা থেকে তাদের সাথে শুরু থেকে যোগাযোগ করছি যে আপনারা স্বল্প পরিসরে রাস্তায় নামেন, এবং তারা সেই জায়গা থেকে এবং শেষ পর্যন্ত তারা রাস্তায় ছিল। এবং আপনারা যারা জানেন যে এই কিশোরগঞ্জ আন্দোলনে অন্যতম সমন্বয় ছিল অভি চৌধুরী, এবং তার নেতৃত্বে মূলত আন্দোলনটা সংগঠিত হয়। শুধু সে নেতৃত্ব দিলে সব পরবর্তী সময় ছাত্রদল বা ছাত্র শিবির সহ অন্যান্য অনেক সংগঠনের নেতাকর্মীরা সেখানে যুক্ত হয়। কিন্তু কিশোরগঞ্জের আন্দোলনটা যদি বলি একেবারেই আলাদা করে, তাহলে আমি বলবো যে এটা আন্দোলনটা একেবারে ছাত্র অধিকার পরিষদ এককভাবে শুরু করে। শুধু কিশোরগঞ্জে নয়, সারা দেশের আন্দোলন। বিশেষ করে ছাত্র অধিকার পরিষদ গত 5-7 বছরের আন্দোলন সংগ্রামের কারণে তাদের একটা প্রতিবাদী চরিত্র রয়েছে। প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে। ফলে আমাদের ছাত্র অধিকার পরিষদ কিংবা শ্রমিক অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের যে নেতাকর্মীদের যে সাহস ছিল, এটা অন্য নেতাকর্মীরা, অন্য দলের নেতাকর্মীরা সাহস পেত। বিশেষ করে জামাত বলেন, তারা তো অনেকটা ভয়ে থাকতো বা তাদেরকে রাজনৈতিক অনেকটা প্রকাশে নিষিদ্ধ ছিল। আর বিএনপি তো গত 15 বছর নানাভাবে দমন পীড়ন বা বাড়ি ছাড়া ছিল, ফলে তাদেরও স্বতঃস্ফূর্ত সামনে আসার সুযোগ ছিল। কিন্তু আমরা আমাদের যে প্রতিবাদী চেতনা ছিল, চরিত্র ছিল, সেই জায়গাতে আমাদের সারা দেশে আমাদের দলের নেতাকর্মীর সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এই আন্দোলনে। দেখেন আমার আসলে এই আন্দোলন করতে গিয়ে আমি আসলে এই ঘটনাটা আমি আসলে তখন সরাসরি দেখিনি, কিন্তু এই আন্দোলনের পরবর্তীতে যেই ঘটনা আমাকে সবচেয়ে বেশি আমার মানে নাড়া দেয় সেটা হচ্ছে আমি যাত্রাবাড়ির একটা ঘটনা। আপনাদের যদি মনে পড়ে যে 18 তারিখে যে আন্দোলন দিনটা, সেই দিন একটা ছেলে পুলিশের গুলিতে মারা গেছিলো, এবং সেই ছেলেটা মারা গেছিলো ঢাকা মেডিকেলে। কিন্তু সেই ছেলেটার বয়স খুব সম্ভবত 23 থেকে 24, তা সে বিয়ে করছে মাত্র 1 থেকে 1.5 বছর। তার যে ওয়াইফ সেখানে কিন্তু কান্না করে বলেছিল যে আমার তো এখন বিধবা হওয়ার বয়সটা, আমার একটা বাচ্চা, আমার বয়স মাত্র 22 বছর 23 বছর, আমি আমার সারা জীবনটা কীভাবে কাটাবো। এই যে একটা ঘটনা, শুধু এটা না, আমরা দেখেছি যে
আপনার আবু সাইদকে গুলি করার পর যে আন্দোলন যে দাবানো সারা দেশে ছড়িয়ে পড়ে এবং যাত্রাবাড়ি এলাকায় আমার কাছে অন্ততপক্ষে অর্ধ শতাধিক মানুষ শহীদ হয়েছে, যারা খুব আমার কাছ থেকে, আমি এমন অনেককে ব্যানে তুলে দিয়েছি যারা হাসপাতালে গেছে, আমি এমন অনেককে চিনতাম না, কিন্তু বেশ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে ইউআইইউ ইউনিভার্সিটির ছেলে আমার সাথে মানে এক পাশে গুলিবিদ্ধ এসে মারা যায়, তার আইডি কার্ডের ছবিটা আমি আমার ফোনে তুলেছিলাম, আমার এখন স্পষ্ট মনে আছে। সেই ছেলেটাকে আমি যখন ব্যানে তুলে হাসপাতালে পাঠাই তখন আমি জানতে পারি যে মারা গেছে, কিন্তু আমি এই ছেলেটাকে তখন চিনতাম না। কিন্তু অভ্যুত্থানের পর যখন বিভিন্ন সেমিনার দেখতাম, ওই ছেলের বাবা যখন বক্তব্য দিতে গিয়ে তার যে আইডি কার্ডের ছবিটা দেখায়, ওই ছবিটা যে ছবিটা তিনি দেখায়, তো এই ছবিটা আমার তোলা ছিল, কারণ আমি তখন যেহেতু আমি আমাদের গণ অধিকার পক্ষ থেকে মিডিয়ার সাথে ডিল করতাম, ফলে ওই ঘটনার অনেকগুলো ছবি বা তখনকার ভিডিও আমি সাংবাদিককে পাঠাতাম। বিশেষ করে যাত্রাবাড়ি এলাকার অনেক ঘটনা সাংবাদিকরা তখন আমার কাছে জানতে চাইছে যে আসলে এখানকার অবস্থা, কারণ সাংবাদিক এখানে মুভ করার সুযোগ ছিল না। আর সবথেকে ভয়ঙ্কর যে অবস্থাটা ছিল আমাকে তুলে নেওয়া, যে আমার যে বাসাটা, সেই বাসাটা একেবারে সিঙ্গেল বাসা, আমাদের 3টা রুম, তো একটা মানে গেটের ভিতরে 3টা রুম, পরে গেটেও তালা দেওয়া ছিল এবং আমি আমার এখন লাস্ট রুমটাতে ছিলাম। তো আমার বাসায় রাতে 1:30টার দিকে যখন আমার রুমে নক করে, তখন আমার আসলে স্বাভাবিকভাবে মাথায় কাজ করছিল, তো আসলে আমার রুমে তো নক করার কোনো সুযোগ নেই, কারণ আমার মেইন গেটের তালা আমার সে চাবি আমার কাছে, আর আমার রুমের আমাদের পাশের রুমের কেউ যদি আমার রুমে প্রবেশ করে তাহলে তারা ভিতর রুম দিয়ে প্রবেশ করতে পারে, তাহলে বাইরের দরজাতে নক করার কারণটা কি? তখন আমি বুঝছিলাম সামথিং ইজ রং। তখন আমি আমার ছোটো ভাই আমার সাথে ছিল, তখন সে দরজাটা খুলে দেওয়ার পরে একসাথে 5-7 জন ঢুকে, তারপর আরও 8-10 জন, মানে পুরো রুমটা ঘিরে ফেলে। তো আমি মানে লুঙ্গি পরা ছিলাম খালি গেট, তো তারা আমাকে লুঙ্গি পরা অবস্থা বের করতে চাইছিল, পরে একজন বলতেছে না প্যান্ট পরে একটা শার্ট দিয়েছিল। তো তখন আমাকে এবং আমার 2 ভাই, মানে আমাকে এবং আমার ভাইকে, আমাদের 2জনকে র্যাব নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার আমাদের বাসা থেকে মেন রোডে প্রায় 2 থেকে 3 মিনিট রাস্তা দূরত্ব, সেই জায়গায় যখন গাড়িতে তুলে, তখন একজন র্যাব আমাকে মানে একজন বলতেছে র্যাব না, তখন সাধারণ সিভিল পোশাকে, তো একজন জিজ্ঞাসা করছে আরেকজন কই, তখন ও বলতেছে যাতে আসামি একটাই। তখন আসলে আমার এই ভয়ের মধ্যে কিছুটা ভালো লাগা কাজ করছিল, যে অ্যাটলিস্ট আমার ভাইকে মনে ছেড়ে দিছি। পরে আমাকে তারা যখন গাড়িতে তুলে, তখন আমি দেখতে পারি যে এটা র্যাবের গাড়ি ছিল। তো এই যে স্মৃতিটা, মানে আমার ভাইকে ছেড়ে দেওয়া, তখন এই ভয়ের মধ্যে যে আমার একটা ভালো লাগা কাজ করছিল, আমি তখন অনেকটা মানে মানসিক তৃপ্তি পেয়েছিলাম। অ্যাটলিস্ট আমার যেহেতু ভাই, মানে বাসায় যেহেতু অন্য কেউ এরকম পুরুষ মানুষ নাই যে আমাকে খোঁজ নেবে, কিন্তু ভাই যদি থাকে তাহলে সে অ্যাটলিস্ট খোঁজ নিতে পারে। আরেকটা স্মৃতি আমাকে আসলে বলতে হয়, বিশেষ করে যারা, আমি যেহেতু রাজনীতি করি, পরে সবসময় একটা ভয় থাকতো যাতে কখন আটক হই বা কখন গুম হই। সেই আমার বাসায় আমার ডায়েরিতে আমাদের সংগঠনের 4-5 জনের নাম্বার এবং আমার খুব ক্লোজ পরিচিত মিনিমাম 8 থেকে 10 জন সাংবাদিকের নাম্বার লেখা ছিল। আমি আমার বাসায় বলেছিলাম আমাকে কোনো ধরনের ইনসিডেন্ট বা কোনো ঘটনা ঘটলে তারা যেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে। পরবর্তীতে আমি একটা মাথা ছিল যে আমাকে যখন তুলে নিয়ে যায়, আমি আমার ভাইকে এবং আমার বোনকে বলে রাখছিলাম তারা যেন কাজটা করে। আমি যখন জেল থেকে বের হওয়ার পর আমাকে তখন এই সাংবাদিকরা বলছিল, আপনি বের হওয়ার পর ওই দিন রাতে আপনার ভাই, আপনার বোন আমাকে ফোন করছিল। তো মানে এই সাংবাদিকদের প্রতি সবসময় কৃতজ্ঞ যে আসলে তারা ওই সময় অনেকগুলো নিউজ হয়েছিল যে আমাকে তুলে নিয়ে যাওয়ার, হয়তো এই নিউজ না হলেও তো আমার সাথে অন্য কোনো ঘটনা ঘটতে পারতো, গুম কিংবা ক্রসফায়ার। তো এরকম স্মৃতি আসলে অনেকগুলো স্মৃতি ছিল। তো এখন পর্যন্ত আসলে গণঅভ্যুত্থানের যে কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটা আসলে অনেকটা ফ্যাকাশ হয়ে গেছে। আমরা আসলে যে চিন্তাকে ধারণ করে গণঅভ্যুত্থান সংগঠিত করেছিলাম, এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের মতবিরোধ, নানা ধরনের যে চিন্তা বা উদ্দেশ্য বা আশাকাঙ্ক্ষার কারণে আমাদের এই উদ্দেশ্যটা কিছুটা ম্লান হয়ে গেছে, বাট শেষ হয়ে যায় নাই। আমরা মনে করি যে এই ফ্যাসিবাদের যে বিলুপ যে হয়েছে, এই গণঅভ্যুত্থানের 2 বছর পেরিয়ে গেছে। আশা করি যে বাংলাদেশে যে আওয়ামী লীগের ফেরার কোনো রাস্তা নাই। আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, 75-এর পর আওয়ামী লীগ বাংলাদেশে ব্যাক করেছিল 21 বছর পরে। সুতরাং এই 24 সালে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এবং গত 15 বছর যে দমন পীড়ন নির্যাতন চালিয়েছে, ফলে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে যদি ব্যাক করতে হয় তাহলে আরও মিনিমাম 42 বছর অপেক্ষা করতে হবে। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা যতই প্রবাস থেকে বা বিদেশ থেকে বা সোশ্যাল মিডিয়ায় আশফালও দেখা না, বাস্তবিক করতে আওয়ামী লীগের আসলে রাজনৈতিক দাফন 5 আগস্ট হয়ে গেছে। এই আওয়ামী লীগের আসলে বাঁচার আর কোনো সম্ভাবনা বা সুযোগ নাই। সুতরাং আওয়ামী লীগের প্রশ্নে আমাদের যতই দ্বিমত ভিন্ন মত বা মতবিরোধ থাকুক, আওয়ামী লীগের প্রশ্নে আমাদের ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল এক এবং ঐক্য। সুতরাং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর কোনোভাবেই স্পেস দেওয়া যাবে না।